প্রিয় দর্শক, বিরতি পর আপনাদের আবার স্বাগত জানাচ্ছি নিউজ অব দ্য ডের আলোচনায়। গাজী ভাই, আমরা আলোচনা করছিলাম দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে। এখন রাজনীতির দিকে যদি আপনি চোখ ঘুরান, দেখবেন যে বেগম জিয়া বিএনপি চেয়ারপারসন এবং আসদের জোট নেত্রী, উনি এখন বগুড়া রয়েছেন, উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন। সাম্প্রতিক সময় যে রাজনৈতিক কর্মসূচি পালনের সময় পুলিশের নির্বিচার গুলিতে প্রায় 200 লোক নিহত হয়েছেন। এই নিহতদের পরিবারদের স্বজনদেরকে সান্ত্বনা জানাতে এবং বিভিন্ন এলাকায় হিন্দু মন্দির ভাঙচুর করা হয়েছে, এতে হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়াতে উনি যাচ্ছেন। এই সফরটা রাজনীতিতে একটি ধরনের বাকবদল ঘটাবে। এটা সাবেক প্রধানমন্ত্রী বিরোধী দল নেত্রীর একটি, আমি মনে করি একটি ভালো কর্মসূচি। উনি একাত পুলিশ যেভাবে নির্বিচারে মানুষ হত্যা করেছে, পুলিশের হত্যাকাণ্ডটির বর্ণনা দেওয়ার ভাষা আমার জানা নেই। বাংলাদেশের ইতিহাসে পাকিস্তান আমলেও আমরা ছাত্র ছিলাম, আমি ছাত্রলীগ নেতা ছিলাম, তখন আওয়ামী লীগও করেছি, মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু এই ধরনের বর্বরতা পৃথিবীর কোথাও হয়েছে বলে আমি শুনি নেই, যে সরাসরি গুলি করে পুলিশ মানুষ হত্যা করা এইভাবে সরাসরি। এবং এখানে আমি ইদানিং লক্ষ্য করলাম যে বিভিন্ন টিভির ফুটেজে লক্ষ্য করলাম যে সরাসরি একদম ব্ল্যাঙ্ক ফায়ার করতেছে, উপর দিকে না, কিন্তু এবং সরাসরি গুলি করে হত্যা করা হচ্ছে। শুধু মিছিল বা বিক্ষোভে নারী, শিশু, বর্ষিয়ান 60 বছরের একটা মহিলাকে হত্যা করা হয়েছে, একেবারে শিশু হত্যা করা হচ্ছে। হ্যাঁ, সাধারণত এরা তো বিক্ষোভকারী না, বিক্ষুব্ধ। এবং শুধু তাই না, আমার এখানে আমার দেশে রিপোর্টে আছে, আজকেও আছে, যে মানিকগঞ্জের ঘটনাটি যেটা ঘটনা হলো, এবং তিনি একজন রোগীকে নিয়ে যাচ্ছিলেন, সেই রোগীকে নিয়ে যখন তার দাড়ি টুপিতে জামাত মনে করে তাকে গাড়ির মধ্যে একদম মাথায় অস্ত্র ঠেকে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। সুতরাং এই যে মানুষ হত্যা করার পরে এখানেই শেষ না, হত্যা তো করেছে, আবার গ্রামকে গ্রাম গ্রেপ্তারের জন্য আবার পাল্টা নির্যাতন, এবং পুরুষশূন্য হয়ে গেছে এক একটা গ্রাম। সুতরাং এগুলিকে মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য, মানুষকে ইয়ে করার জন্য আমি মনে করি সাবেক প্রধানমন্ত্রী বিরোধী দল নেত্রীর সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বিরোধী দলীয় নেতা কর্মীদের মধ্যে আশার সঞ্চার করবে, এবং সাধারণ মানুষও একটি স্বস্তি পাবে বলে। গাজী ভাই, এক জামাত নেতাকে গ্রেপ্তার করার জন্য র্যাব যে নিষ্ঠুর কৌশল নিয়েছে, একটা দুগ্ধপোষ্য শিশুর মাকে পর্যন্ত আটক করেছে। এই যে শিশু অধিকার, মানবাধিকার, এবং শিশু বা শিশুর মা কোনো অপরাধের সাথে জড়িত না, রাজনীতির সাথে জড়িত না, কোন তাকে কিভাবে এই ধরনের গ্রেপ্তারের আওতায় আনা হচ্ছে? একটি দুঃখজনক ঘটনা। র্যাব কিন্তু গঠন করা হয়েছিল বিএনপির এই সরকার, আগের সরকার আমলে। র্যাব গঠন করার উদ্দেশ্য ছিল অপরাধীদেরকে চিহ্নিত করা এবং দ্রুত গ্রেপ্তার করা। রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করার জন্য কিন্তু র্যাব গঠন করা হয়নি। এবং ইদানিং আমরা লক্ষ্য করছি জামাত শিবির বা রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করার জন্য র্যাব কিন্তু বেশ তৎপর, কিন্তু সাগররণী হত্যাকারীদের কিন্তু এখন মধ্যে র্যাব কিন্তু গ্রেপ্তার করতে পারে নাই, বা এই ধরনের হত্যাকারী বা ক্রিমিনালদেরকে ধরার ব্যাপারে আজকাল কিন্তু তৎপর লক্ষ্য করেছে। এবং এইটা একটা নির্মম নিষ্ঠুর ঘটনা যে একজন পিতাকে দেখার জন্য কন্যা দেখা করতে গিয়েছে, তিনিও চিকিৎসক, এবং তার দুগ্ধপুষ্ট একটি শিশু রয়েছে, তাকে গ্রেপ্তার করে নিয়ে, তাকে আটক করে নিয়ে তার হাজবেন্ডকে গ্রেপ্তার করার যে কৌশল, এটা নিন্দা করার ভাষা আমার জানা। বাংলাদেশের মানবাধিকার কমিশন আছে, তারা তো মানবাধিকার কমিশনের যে চেয়ারম্যান, ওনার বক্তব্য তো মনে হয় উনি কোন দলীয় কর্মী বলে মনে হয়। মানবাধিকার কমিশন প্রতিনিয়ত যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বা মানবাধিকার যে বিঘ্নিত করছে, সেই ব্যাপারে তো ওনার উদ্বেগ দেখছি না। যেমন নারীবাদী সংগঠনগুলো তো সোচ্চার না, এই যে নারী শিশু সবার উপর, ওনারা তো আসলে নারীবাদী মানবাধিকার কর্মী, এরা তো দলীয় অবস্থান নিয়ে বসে আছে। কাজেই ওনারা একটা বিশেষ সময়ে কথা বলবেন, অন্য সময়ে কথা বলবেন না, এটা হলো অবস্থা। আমি মনে করি যারা বাংলাদেশকে ভালোবাসে, মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে যাদের দায় দায়িত্ব পালন করা উচিত, এই ধরনের সকল অভিজ্ঞ মহলকে এবং দলনিরপেক্ষকে এবং সবাইকে এগিয়ে আসা উচিত এইসব ব্যাপারে। এই জামাতের সাবেক সংসদ শাহজাহান চৌধুরীকে গ্রেফতারের জন্য তার বাসায় অভিযান চালিয়েছিল পুলিশ, এবং তাকে না পেয়ে তার ভাগ্নে ছিল মঈনুদ্দিন, তাকে ছাদ থেকে ফেলে দিয়েছিল, গতকাল সে মারা গেছেন। আপনি দেখেন এর আগে পল্টন থেকেও কিন্তু একজনকে ছাদ থেকে ফেলে মেরে দিয়েছিল পুলিশ, ধরতে গিয়া কেউ কেউ ধাক্কা দিয়ে ফেলেছে বা সে নিজেকে পড়ে গেছে। একভাবে গুলি করে হত্যা করা, ছাদ থেকে ফেলে হত্যা করা, এবং হামলা মামলা। আপনার দেখেন থানায়, একটি থানার মধ্যে জায়গা নেই, একজন উপরে একজন দাঁড়িয়ে আছে, থানায় পর্যন্ত লোহার বেরি পরানো, ইত্যকার ঘটনাগুলি রাজনৈতিক অসহিষ্ণুতা এবং একটি বর্বরতা কি প্রকাশ পাচ্ছে। এখানে রাজনৈতিক বর্বরতা এবং প্রতিহিংসার যে নজির স্থাপন করতে যাচ্ছে বর্তমান পুলিশ বাহিনী, এটি নিন্দা করার ভাষা আমাদের জানা নেই। আমরা জানি না যে কেন তারা এই ধরনের করতেছে। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে যদি কোনো কাজ করা হয়, সেটি রাজনীতিতে কোনো ভালো কল্যাণ বয়ে আনে না।
গাজী ভাই, আমরা ইতিহাসে মানে হলওয়েলের অন্ধকূপ হত্যার গল্প শুনেছি, ছোট্ট একটা কুঠরিতে কতজনকে আটকে রাখা যায়। তা এই ক্ষেত্রে একটা নতুন রেকর্ড হতে পারে যে 119 জনের জন্য 2টি টয়লেট, অর্ধেক লোক বসলে বাকিদের দাঁড়িয়ে থাকতে হয়, এবং হাজতের মধ্যেও, পুলিশি হেফাজতের মধ্যেও পায়ে ডান্ডা পেরিয়ে, হাতে হ্যান্ডকাপ। এটা তো ইতিহাসের একটি জঘন্যতম ঘটনা। ডান্ডা বেরিয়ে পড়ানোর কিন্তু কতগুলি আইন কানুন আছে, কতটি মামলা আসামি, কোন মাত্রা অপরাধী হইতে হলে সেগুলি আছে। থানার মধ্যেও ডান্ডা বেরিয়ে পড়িয়ে রাখা, এটা কি ধরনের কালচার এবং কি জন্য এটা করা হচ্ছে? এবং আমরা দেখছি রাজনীতিদেরকে এই কাজটা করা হচ্ছে। এবং আমি জানি না এই দেশের গণতন্ত্র কোন দিকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যদি গণতন্ত্রে বিশ্বাস করি, মানবাধিকারে বিশ্বাস করি, এই লোকগুলিও তো মানুষ, এই লোকগুলো এদেশে কারো না কারো সন্তান, এই লোকগুলো এই দেশে বাঁচার অধিকার রয়েছে। এই ধরনের নির্যাতন, নিষ্পেষণ করে, মানবাধিকার লঙ্ঘন করে আমরা কোথায় গিয়ে বুঝতে চাই, আমি ঠিক বুঝতে পারছি না। বাংলাদেশের এই রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে সেখানকার লেবার পার্টির সংসদ সদস্য যে ছিলেন এডরুক হাসিক, উনি বক্তব্য রেখেছেন। তো বাংলাদেশের পার্লামেন্টে এগুলো নিয়ে কখনো আলোচনা হয় নাই, এগুলো নিয়ে কখনো প্রশ্ন হয় না। তো আমাদের আবার সংসদীয় গণতন্ত্র রয়েছে। আবার গতকালকে একটা জানেন যে রুশনারা আলী ব্রিটিশ পার্লামেন্টে, সেখানেও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তা আমরা যদি সংসদীয় ভাবে সমাধান করতে চাই, বিভিন্ন সময় সরকারি দলের নেতারা বলেন সংসদে আসেন, সংসদে আসেন, এই বিষয়গুলো যে নোটিশ দেওয়া হয়, এগুলো তো টেবিলে উপস্থাপিত। আমাদের এখানে সংসদে তো আসলে কোনো এই ধরনের বিষয় নিয়ে আলোচনা হয় না। আইন প্রণয়ন এখন সংসদ হয়েছে এক অপর রাজনৈতিক দলকে সমালোচনা করা, অপর নেত্রীকে নিন্দা করা, অপরকে ঘায়েল করার ভাষা হচ্ছে। এবং সংসদে যেই ধরনের ভাষা ব্যবহার করা হয় সেটা তো আসলে আমরা বাইরেও বলতে চাই না, যে ধরনের ভাষা আমরা দেখেছি অতীতে বা বিভিন্ন সময় দেখেছি। সুতরাং সংসদে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তো একেবারেই আলোচিত হয় না। এবং হত্যা মামলা, এই যে হত্যা মামলা, হামলা, নির্যাতনের যে বিষয়গুলি, এগুলি মোটেই সংসদে আলোচনা হয় না। কারণ সংসদটি এখন একটি দলের অধীনে এবং একদলীয় ব্যবস্থার মধ্যেই, যেহেতু অন্য কোনো দল সেখানে নাই এবং জোট মহাজোটের লোকরাই সেখানে আছে, সুতরাং এখানে অন্য বিষয় নিয়ে আলোচনা তারা কোনো প্রকাশও পায় না, করে না। মাঝে মাঝে বাইরে কিছু ঘটনা ঘটলে সেটা নিয়ে নিন্দা করা এবং সে অশ্লীল ভাষায় কথাবার্তা বলা, এগুলি আমরা দেখতে পাই সংসদে। সংসদ থেকে মানুষ যে প্রত্যাশা, যেই ধরনের কিছু আশা করে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি না। গাজী ভাই, অন্য একটা আলোচনা আসি। জানেন যে আপনি আওয়ামী লীগ, ছাত্রলীগ করতেন। ছাত্রলীগ গতকালকে সাবেক ছাত্রলীগ ফেডারেশনের ফাউন্ডেশনে একটি সমাবেশ ছিল, সেখানে সাবেক ছাত্রলীগ যত নেতা তারা অভিযোগ করেছেন যে ভ্রান্ত বামপন্থী আওয়ামী লীগকে ঘিরে রেখেছে। এটা থেকে আওয়ামী লীগকে রক্ষার জন্য দলীয় সভানেত্রীকে আহ্বান জানিয়েছেন। আমি ছাত্রলীগ সাবেক নেতারা এই যে আহ্বান জানিয়েছে, আমি তাদেরকে অভিনন্দন জানাই। কথাটি নুর আলম সিদ্দিকী সাহেবকে তো আমরা সকলেই চিনি, মাহমুদুর রহমান মান্নাকেও চিনি, এবং নুর আলম সিদ্দিকী তো আমাদের স্বাধীনতা যুদ্ধকালে 4 নেতার মধ্যে অন্যতম একজন, কোনো সন্দেহ নাই। তো এখন ওনারা যে কথাটি আগেও বলেছেন কিন্তু, এবং এটি তো অতি সত্য কথা, বর্তমান সরকারকে বামপন্থীরা যে ঘিরে আছে এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। এবং এই ঘিরে থাকার ফলশ্রুতি কি দাঁড়াবে, কোথায় গিয়ে পুষবে, সেটা তো সরকারকে উপলব্ধি করার যদি ক্ষমতা থেকে থাকে তাহলে আমরা দেখব। আমরা তো আরো লক্ষ্য করছি যে আমরা বিভিন্ন নেতা বিভিন্নভাবে যেভাবে কথা বলে, আজকে দেখেন একজন, আমি নিজে ভিডিও ফুটেজ দেখলাম যে কি একজন মাসুদ নাকি ফরিদুদ্দিন মাসুদ সমাবেশ করলেন, উনি 500 লোক, তিনি বলতেছে লাখ লাখ লোক এখানে আজকে জড়ো হয়েছে। এই যে মিথ্যাচার, মানুষ দেখতেছে 300 থেকে 500, এত সমাবেশ করে পুরা ঢাকা শহরকে বন্ধ করে রেখেছে র্যাব পুলিশ ওনার সমাবেশটা সফল করে দেওয়ার জন্য। এদিকে জাতীয় শোক দিবস চলতেছে, তার মধ্যে ওনারটা ফাঁকতালে সেরে দেওয়ার একটা চিন্তা চেতনা। তার মধ্যে যখন উনি বলতেছেন লাখ লাখ লোক আজকে সমাবেশ হয়েছে, মানুষ কিন্তু দেখতেছে 300 লোক ওখানে, 300 থেকে 500। এবং একটি চ্যানেলের ফুটেজে, এবং আমি বিভিন্ন ফটোগ্রাফের ছবি দেখেছি, 300 থেকে 500 বেশি কই না সেখানে বোঝানো যায় না। কিন্তু উনি কিন্তু ঘোষণা দিচ্ছেন লাখ লাখ, উনি নাকি আবার শোলাকিয়া ইমাম। তো ইমাম সাহেব যদি এরকম মিথ্যা কথা বলেন দিনে দুপুরে, তাহলে মানুষ যাবে কোথায়? এরকম একটা অবস্থা দেশে তো আসলে সত্য আর মিথ্যাই দুটার পার্থক্য করাই যেন একটা এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু গাজী ভাই, এই দায়িত্ব আপনাকে নিতে হবে, তখন আপনার সাংবাদিকদের নেতা, গণমাধ্যমের আপনি নেতৃত্ব রয়েছেন, বিএফপি যে বর্তমান প্রেসিডেন্ট, এই যে গণমাধ্যমের